আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যখন লাইভ সেশনে বসছি, তখন ঢাকার প্রাণকেন্দ্রে বা পুরান ঢাকায় অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শেষে ফলাফল গণনা চলছে। লাইভটি শুরুর সময় আমি কয়েকটি সোর্সের সাথে কথা বলে যেটা জানলাম, শিবির সেখান থেকে ৪,৫০০-এর বেশি ভোট পেয়েছে। আর একদম নিকটে কাছাকাছি ৪,০০০-এর কাছাকাছি ভোটে একটু হলেও পিছিয়ে আছে ছাত্র দলের প্রার্থী বা ছাত্র অধিকার পরিষদের রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এই ৪টি প্রধান বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম যে শিবির ভূমিধস বিজয় পেয়েছে আর পরাজিত হয়েছে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল। সেই সময়টাতে বাংলাদেশে ছিল না উপস্থিত বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের যুবরাজ খ্যাত জনাব তারেক রহমান, যিনি বর্তমানে বিএনপির প্রধান কর্ণধার। তিনি বাংলাদেশে পা রাখার পর রাজনীতির পরিবর্তন বা একটা পট পরিবর্তন বলতে পারি, বা সিনারির যে পরিবর্তনটা আমরা দেখলাম, এই সেটার কিছু ভালো এবং কি বলবো কাঙ্ক্ষিত কিছু বিষয় আমাদের নজরে এসছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আবিদ মায়াদ্বীপ পরাজিত করেছিল ৩ গুণ ভোট বেশি পেয়ে। অর্থাৎ শিবির বিজয় পেয়েছিল ছাত্র দলের বিরুদ্ধে প্রায় ৩ গুণ বেশি ভোট পেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো প্যানেল বিজয় পায়নি, কিন্তু সেখানে আমরা দেখলাম জিতু নামে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছে। সেখানে ভিপি শিবির হারালেও বাকিগুলো শিবির পেয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে এজিএস মেবি বা এরকমই একটি পদ পেয়েছে ছাত্রদল, বাকিগুলো শিবিরের পক্ষে। রাজশাহী, সেখানে আমরা দেখলাম শিবিরই বিজয় লাভ করেছে, ছাত্রদল তেমন কিছুই পায়নি। শুধু আম্মার নামে একজন স্বতন্ত্র প্রার্থী বা জুলাইয়ের বিপ্লবী হিসাবে সেখানে বিজয় লাভ করেছে। তার মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখবো যে সেখানে ছাত্র দলের ভরাডুবি হয়েছে সবখানে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, সেখানে যে বিষয়টি আমাদের নজরে এসছে যে ছাত্র দলের একটা সর্বোচ্চ চেষ্টা ছিল যে এখান থেকে তারা বিজয় ছিনিয়ে আনবে। আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ ছাত্র দলের প্রেসিডেন্ট রাকিব নাসির বা কেন্দ্রীয় ছাত্র দলের সকল নেতারা সকাল থেকে সেখানে উপস্থিত ছিলেন। যে কোনো ভাবে তারা চেয়েছিলেন তারেক রহমানকে একটা সারপ্রাইজ দেবেন, একটা বিজয় সংবাদ দেবেন। ছাত্রদল সব রকম চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ছাত্রদল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। খবরে যদি কোনো চমক বা নতুন কোনো সারপ্রাইজ না আসে, তাহলে বলতে পারি শিবির বিজয় লাভ করতে যাচ্ছে। এখন যদি আমরা বিশ্লেষণ করি শিবিরের এই উত্থান আর ছাত্রদলের পতন, এটা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে নতুন করে কিছু তথ্য আপনাদের দেয়া খুব জরুরি। আপনারা তো শুনতে পাচ্ছেন, তাই তো? এখন বিষয়টা তৈরি হলো যে তারেক রহমান বিহীন বাংলাদেশ আর তারেক রহমান আসার পর বাংলাদেশের দৃশ্যপটে কি পরিবর্তন এসছে। আমরা দেখলাম তারেক রহমান বাংলাদেশে পা রাখার পর সবচেয়ে বেশি চাপে আছে বিএনপি। তার দুটো বিএনপি তো না, জামায়াত। তার প্রধান কারণ হলো এতদিন জামাত ধরে নিয়েছিল তারা ক্ষমতায় আসতে পারে। জামাতের মুখ থেকে এই কথাগুলো আমরা প্রায় শুনতাম, মানে সিনিয়র নেতারা না বললেও তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা বলতেন। যখন তারেক রহমান আসলেন, ৩০০ ফিটে বিশাল মানুষের সমাগম হলো। বাংলাদেশের জীবন্ত বাংলাদেশের কিংবদন্তি আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর পুরো ঢাকা যখন কেঁদেছে, শোকে আচ্ছন্ন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হয়েছিল তার জানাজায়, তখন বিএনপি তার প্রাণ খুঁজে পেয়েছে। যদিও বিএনপির বাইরের দলগুলো বলার চেষ্টা করেছিল যে এখানে সব শ্রেণীর মানুষ এসেছিল খালেদা জিয়াকে ভালোবাসে বলে, এটা সব বিএনপির জনগণ নয়, এখানে জামাত সহ সব দলের নেতা কর্মী সাধারণ মানুষরা উপস্থিত হয়েছিল খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে। তারেক রহমান আসার পর সবচেয়ে বেশি প্রভাবটা পড়েছে প্রশাসনের মধ্যে। আমরা
তারেক রহমান আসার আগ পর্যন্ত প্রশাসনের মধ্যে দেখেছি একটা নিরপেক্ষ ব্যাপার তৈরির তারা চেষ্টা করেছে। কেউ তো নিরপেক্ষ নন, কিন্তু নিরপেক্ষ হবার একটা ভান করেছে বা চেষ্টা করেছে। তারেক রহমান আসার পর আমরা দেখছি এনএসআই প্রধান, বিভিন্ন বিভাগের বড়, বড় দায়িত্বশীল ব্যক্তিরা প্রকাশ্যে গোপনে তারেক রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তারা ধরে নিয়েছেন আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, ক্ষমতায় বসছে বিএনপি। সেই হিসেবে প্রত্যেকে তাদের চেয়ারটাকে মজবুত করতে বা নিজের চেয়ারটাকে কনফার্ম করতে দাবিদারি শুরু করছেন, এমন অভিযোগ করছে কে জামাত। আজকেও দেখলাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহির স্পষ্ট এই বক্তব্যগুলো দিয়েছেন তারেক রহমানের প্রোটোকল নিয়ে। তার মানে হলো লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জামাত সন্দেহ প্রকাশ করতে তারেক রহমান দেশে আসার পর থেকে। অনেকে বলবেন যে জগন্নাথের সাথে এই ইস্যুটা কি আছে, আমি সেখানে যাব। বাংলাদেশের সবচেয়ে জঘন্য যে প্র্যাকটিস সেটা হলো প্রত্যেকটি নিরপেক্ষ ব্যক্তি দলবাজ। বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, আমলা, পুলিশ, র্যাব, আমাদের নিরাপত্তা বাহিনী, যারা রাষ্ট্রীয়ভাবে নিরপেক্ষ থাকা উচিত, এরা প্রত্যেকেই দলবাজ। এদের প্রকৃত দল আমরা কেউ জানি না, কিন্তু এরা সবসময় যে দলটি ক্ষমতায় আসছে বা ক্ষমতায় থাকে তাদেরকে খুশি করে তারা তাদের পকেট ভরতে চান, বড় চেয়ার পেতে চান, এবং যখনই সেই দলটি ক্ষমতাহীন হয়ে যায় রাতারাতি তারাও তাদের চরিত্র পরিবর্তন করে ফেলেন। আওয়ামী লীগ আমলে যাদেরকে আমরা চিনতাম একদম ফ্যাসিস্টদের দোসর হিসেবে, আমরা কি দেখলাম যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এরা বিএনপির যেই পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসছে, সেটা সচিব, পুলিশ বা যে যেখানে বসছে, গোপনে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা তাদের চাকরি বহাল রেখেছে, চেয়ারকে বহাল রেখেছে। যেহেতু এই দলগুলোর মূল টার্গেট থাকে রাজনীতির নামে টাকা আয় করা, তো ক্ষমতা থাকুক আর না থাকুক, যে যখন সুযোগ পায় তারা এভাবে অন্যকে সুযোগ দিয়ে টাকাগুলো গোপনে পকেটে ঢোকায়। প্রফেসর ইউনূসের এই ১৬ মাসের সরকারে বলা যায় শেখ হাসিনার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে কেবল এই তদবির বাণিজ্যের ক্ষেত্রে। এখন যেহেতু তারেক রহমান এসছেন, তিনি একটা নতুন বাংলাদেশ কল্পনা করছেন এবং সেই নতুন বাংলাদেশের তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কাজ করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে খুশি করার জন্য কেউ পায়ে চুমু দিচ্ছেন তারেক রহমানের, কেউ কদমবুসি করছেন, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে যোগাযোগ করছেন। এই যে প্র্যাকটিসটা, এটা বাংলাদেশকে আবারও আরেকটা ভুল প্র্যাকটিসের দিকে বা আরেকটা ফ্যাসিজমের দিকে নিতে পারে, এরকম আশঙ্কা করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। প্রতিদিনই আমাদের টক শোতে আলোচনা হয়, তারা বলছেন যে এটা হওয়া উচিত না, কিন্তু এটা হচ্ছে, এটাই হবে। এখন বিষয়টা হলো যে এই দেশে রাজনৈতিক বা দলবাজদের যে এই সুবিধাটা রাজনীতিবিদরা দিয়ে তারা পকেট ভারী করছে, এটা বাংলাদেশকে বিগত শেখ হাসিনার আমলে সর্বাধিক কি বলবো জনগণের কাছে এই দলটাকে বা হাসিনাকে বিতর্কিত করেছে। বিএনপি কি সেই পথে হাঁটবে, এটা পরের কথা। কিন্তু আমরা যদি প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা, জুতার বাড়ি, থাপ্পড় দেখি, আমরা যদি দেখি বিচারপতিরা কিভাবে এক নোটিশেই রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন, যদি পুলিশের ব্যক্তিদের দেখি কাপড় খুলে জাইঙ্গা পরে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন, এই দৃশ্যগুলো যদি কেউ মনে রাখেন, তারা কেউ আর কোনো দলবাজ হবেন না, প্রত্যেক হবেন দেশের জন্য। কিন্তু আফসোস, এই দেশের মানুষ শেখে না, এই দেশের মানুষ এগুলো মনে রাখে না। ১৬ মাসের মধ্যে মানুষগুলো সব ভুলে গেছে, তারা এখন সব রাজনৈতিক দলের আশ্রয়ে চলে গেছেন। আর রাজনৈতিক দল বাড়তি সুবিধার জন্য তাদেরকে আবারও সাহায্য করছেন বা আশ্রয় দিচ্ছেন। আবারও বিএনপি বিপদে পড়বে এদের কারণে। এরা বিএনপির নাম করে টাকা ঢুকাবে এবং দেশ ছেড়ে পালাবে। ব্যাস। আসেন এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে যাই। এখন পর্যন্ত যে খবর পেলাম, রিয়াজুল ইসলাম ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আর ছাত্র দলের যিনি আছেন একেএম রাকিব, দুজন হাড্ডাহাড্ডি লড়াই করছেন এবং ব্যবধান ৩০০-৪০০-র মধ্যে করেই, তাদের মধ্যে কখনো ৫০, ৬০, ৭০, ১০০, ১৫০ করে এটা একটু ব্যবধান বাড়ছে, আবার কাছাকাছি আসছে। এই লড়াইটা এখন অব্যাহত আছে। প্রশ্ন হলো, এতগুলো জায়গায় মানে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন শিবির বিজয় হলো, ছাত্রদল ধারে কাছে আসতে পারলো না। জগন্নাথের ছাত্র দলের এই ফাইটটা মানে শিবিরকে টেনশনে ফেলে দিল কেন? প্রধান কারণ হলো যে প্রার্থী আছে একেএম রাকিব, তিনি ছাত্র দলের নেতা নন। তিনি হলেন নুরুল হক নূরের ছাত্র অধিকার আন্দোলনের একজন নেতা। তাহলে প্রশ্ন করবেন যে ছাত্র দলের কোন নেতা কি এই নির্বাচনে ভিপি পদে দাঁড়ায়নি? না,
ছাত্র দলের নিজস্ব যিনি নেতা ছিলেন, মানে বিশ্ববিদ্যালয়ের প্রধান, মানে সভাপতি বা সেক্রেটারি, তাদের ছাত্রত্বের বয়স শেষ হয়ে গেছে আরো ১-১.৫ যুগ আগে, বছর না ১.৫ যুগ আগে ধরেন শেষ। ৮, ১০, ১২, ১৬, মানে যেই সময়টা এখনকার অনেকের জন্মই হয়নি, সেই সালে তারা জগন্নাথের পাঠ শেষ করেছেন অথবা ছাত্রত্ব ধরে রেখেছেন, মানে লেখাপড়া শেষ করতে পারেনি, যেটাই হোক না কেন। যে কারণে ছাত্র দলকে বেছে নিতে হয়েছে অন্য দল থেকে কোনো প্রার্থী, এরকমটি আমি শুনতে পাচ্ছি। সঠিক বিষয়টি হয়তো আপনারা পরে জানতে পারবেন। এবং আরেকজন দেখলাম যে একটা মেয়ে প্রার্থী বোধহয় ছাত্রদল দিয়েছে। সেও একসময় হাসিনার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির জন্য দীর্ঘদিন জেল খেটেছে। পরবর্তী বেরিয়ে এসে তিনি এবার ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন করেছেন। সেই মেয়েটিও পরাজিত হয়েছে বলে শোনা যাচ্ছে। এবং ভিপি, জিএস, এজিএস এই ৩টি পদে শিবির বিজয়ের দিকে যাচ্ছে এখন পর্যন্ত প্রাপ্ত খবর। ছাত্রদলের যে কমিটিগুলো হয়, তারেক রহমানের উচিত হবে এই কমিটিগুলোতে একটু ভালো করে নজর দেয়া। কারণ যারা ছাত্রত্ব নেই, যাদের সন্তানরাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ছাত্রদল করে কি করে? যেখানে আমরা দেখেছি ছাত্রলীগ এবং ছাত্র শিবির একদম ইয়াং পোলাপানদের নেতৃত্বে এনেছে। এখনো রাকিব, নাসিররা, একবার চিন্তা করেন যে এদের বয়স কত, এরা কি আর ছাত্র আছে? এরা ছাত্র দলের নেতৃত্ব কিভাবে দেবে? তো এটা বিএনপিকে ভালো করে মাথায় রাখতে হবে যে এই প্রজন্ম আর আধু ভাইদের চায় না ছাত্র নেতৃত্বে। এটার মাসুলও দিয়েছে ছাত্রদল। তারেক রহমান দেশে আসার পর যে লাভটি হয়েছে সেটা হলো, আগে তারা ব্যাপক ব্যবধানে, বড় ব্যবধানে পরাজিত হতো শিবিরের কাছে। এবার লড়াইটা হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে গেছে। তবে জগন্নাথের অনেক ছাত্ররা আমাকে বলেছে যে যদি রাকিব, অর্থাৎ যিনি দাঁড়িয়েছেন এই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ বা বিএনপির পক্ষ হয়ে, তিনি যদি নিরপেক্ষ হয়ে দাঁড়াতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিতুর মতো, তাহলে তার জয়ের সম্ভাবনা ছিল, কারণ তিনি ক্যাম্পাসে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তবে যেহেতু শেষ পর্যন্ত ছাত্র দলের পক্ষে তিনি নির্বাচন করেছেন, হয়তোবা ওই বিষয়টি তার কিছু হলেও ভোট কমেছে, এটা বিশ্ববিদ্যালয়ের ছেলের মেয়ে যারা শিক্ষার্থী তারা বলছেন। জিতু আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র হয়ে বিজয় লাভ করেছেন, সেখানে শিবির হেরেছিল জিতুর জনপ্রিয়তার কাছে। তো একে রাকিবের ক্ষেত্রেও বিষয়টি এরকম ছিল, যদি রাকিব, আমি জানি না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, সে যদি ছাত্রদলের পক্ষে না দাঁড়িয়ে নিরপেক্ষভাবে দাঁড়াতো, স্বতন্ত্র হয়ে দাঁড়াতো, তাহলে তিনি শিবিরকে পরাজিত করে জিততে পারতেন। তার মানে হলো ছাত্র দলের ব্যাপারে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। তাহলে এখান থেকে ছাত্র দল নিজেকে মুক্ত করবে কি করে? তারেক রহমান আসার আগে একটা অবস্থা দেখেছি, কিন্তু দেশে আসার পর আমরা যে দৃশ্যগুলো দেখেছি সেই দৃশ্যে এতটুকু আশা করছি যে বিএনপি বা ছাত্র দলের জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছে, আর সেটার ফলাফল দেখলাম। আমরা সকাল থেকে যে অভিযোগগুলো পেলাম যে ছাত্র দলের অনেক ছেলেরা অনেক শিক্ষার্থীদের বা বোনদের ধরে পুলিশে দিয়েছে, অনেক অভিযোগ এসছে, এগুলো ছাত্র দলের ভোট কমিয়েছে। শক্তি দিয়ে আসলে ভোট, যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, সেখানে শক্তি প্রদর্শনের চেয়ে বুদ্ধি ব্যবহার জরুরি হয়। কিন্তু ছাত্র দলকে দেখি এই কাজগুলো তারা হরহামেশা করে বসে আর নিজের দলটাকে ডোবায়। নির্বাচনের দিন কাউকে বাধা দেয়া, শক্তি প্রদর্শন করা, প্রশাসনকে ব্যবহার করে কিছু করতে চাওয়া, মানে এগুলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, সেটি হয়েছে। দর্শক, আরেকটি ব্যাপার খুবই স্পষ্ট করে বলতে হবে যে তারেক রহমান সাহেব, তিনি বিএনপির মধ্যে একটা বড় রকম শুদ্ধি অভিযান চালাবেন এমনটি আভাস আমরা পেয়েছি। তবে নির্বাচনের পর তিনি অন্যভাবে দলটাকে গোছাতে চান। অনেক সিনিয়র নেতাদেরকে তিনি হয়তোবা গুরুত্বপূর্ণ পদ থেকে সরাতে পারেন, এবং তিনি দেশে এসে বুঝতে পেরেছেন দলটার মধ্যে কত রকম সমস্যা। অনেকেই কথাগুলো বলছেন, তিনি কোথায় হাত দিবেন, সব জায়গায় তিনি সমস্যা পাচ্ছেন। এতদিন ধরে দলটা ক্ষমতার বাইরে ছিল, ক্ষমতায় ছিল না, কিন্তু দলটাকে তারা গোছাতে পারতো, দলের নেতা কর্মীদের মান উন্নয়নে কাজ করতে পারতো। উল্টো প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ভাবে গ্যাঞ্জাম লেগে আছে, সেগুলো দূর করতে গিয়ে তারেক রহমান হিমশিম খাচ্ছেন, এমনটি শোনা যাচ্ছে। শেষ যে কথাটি বলে শেষ করতে চাই, তারেক রহমান দেশে আসার পর চাপে আছে জামায়াত। কারণ তারা নতুন ন্যারেটিভ তৈরি করতে পারছে না। তারেক রহমান যেখানে যাচ্ছেন জনগণ তার দিকে
হুমড়ি খেয়ে পড়ছে, মানুষের ভালোবাসা তার দিকে ছুটে যাচ্ছে, জিয়া পরিবারের নেতা পেয়েছে সবাই। এতদিন খালেদা জিয়া অসুস্থ ছিলেন, কোকো ভাই বেঁচে নেই, তারেক রহমান লন্ডনে ছিলেন, এখন মানুষ অভিভাবক পেয়েছেন, এমন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে। আর এটা এখন জামাতের জন্য প্রধান টেনশন। তবে জামাতও কম চাচ্ছে না, মানে কম যাচ্ছে না। তারাও বিএনপিকে বিভিন্ন ন্যারেটিভে আটকাবার জন্য সব রকম চেষ্টা করছে। পাশাপাশি জামাত নতুন ন্যারেটিভের দিকে যাত্রা শুরু করেছে। তবে আগামী নির্বাচনটা খুব কি বলবো ভায়োলেন্স পূর্ণ হতে পারে। কারণ প্রশাসনের একপক্ষীয় কিছু বিষয় দেখা যাচ্ছে। ধরেন যারা এখন বিএনপি কে সাপোর্ট করছে প্রশাসনে, তারা বিএনপি করছে না। যেমন কুড়িগ্রামের যেই ডিসি কে নিয়ে বিতর্ক, তিনি উদীচী করতেন, উদীচীর সাবেক মানে ওই গ্রুপের মানে হাসিনা গ্রুপের প্রোডাকশন। তো তিনি হলেন কুড়িগ্রামের ডিসি, এবং তিনি যে ন্যাক্কার জন্য কাজটি করেছেন এটা মূলত তিনি তার জন্য করেনি, তিনি বিএনপি কে পচাবার জন্য করেছেন, এবং এটার দায় পুরো বিএনপির ঘাড়ে চেপে গেছে। আদালত কর্তৃক অধিকাংশই ফিরে আসবেন, তাদের মনোনয়ন চূড়ান্ত হবে, বা যারা বাতিল করছেন কিছু টিকবে না অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু এই বিতর্কগুলো যারা ছড়িয়েছেন তারা জামাত শিবিরেরই গোপনে সুবিধা এনে দিয়েছেন। বিএনপিকে বলবো এইসব হাইব্রিডদেরকে আপনারা গুরুত্ব দেবেন না, তাদের ব্যাপারে সতর্ক হন। কারণ ভোটের মাঠে কিছু কৌশল দলকে উপকৃত করে, কিছু কৌশল দলকে ক্ষতিগ্রস্ত করে। এই বিতর্কিত উদীচী বা আওয়ামী ডিসি গুলো, এসপি গুলো, ওসি গুলো, ইউনো টিউনো গুলো আগামীতে বিএনপি কে ডোবাবে। তাদের এইটুকু সহযোগিতা বিএনপির ভোট বাড়ে না, বরং কমে। যে ব্যক্তিকে বা জামাতের যাদের মনোনয়ন বাতিল করেছে তারা আদালতের মাধ্যমে ফিরে এসে আরো দ্বিগুণ ভোট পাবে। তার মানে এই সুবিধাটা কারা করে দিচ্ছে, কেন করে দিচ্ছে? এই বিষয়গুলো বিএনপিকে মাথায় রাখতে হবে। কখনো কখনো মনে রাখবেন, সমালোচনাকারী আপনার বন্ধু হতে পারে, কিন্তু আপনার আপন সেজে থাকা, আপনার পক্ষে সুর তোলা, আপনার পক্ষে কাজ করা ব্যক্তিরা গোপনে বিশ্বাসঘাতক হতে পারে। বিএনপি যদি এটা বুঝতে পারে, আগামী দিনে তারা সমস্যাগুলো দূর করতে পারবে। কারণ তাদের সামনে কিন্তু আওয়ামী লীগ না, জামাত, যারা প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলে। জামাতের প্রার্থীদের বিরুদ্ধে খুব বড় রকম ন্যারেটিভ তৈরি করতে পারবেন না। জামাত তাদেরকেই মনোনয়ন দিচ্ছেন যাদের ইমেজ মোটামুটি ক্লিন, যাদের বিরুদ্ধে সেই অর্থে বড় কোনো অভিযোগ নেই। দেখেন এনসিপির মাহফুজ এবং আসিফকে জামাত মনোনয়ন দিতে রাজি হয়নি, কারণ রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টা হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অসৎ পথ অবলম্বন করেছে। অভিযোগ উঠেছে, কনফার্ম তথ্য জামাত কিছু বলেনি, যাতে করে তাদের ব্যাপারে অন্যদের ধারণা জামাতের বিরুদ্ধে নেগেটিভ না আসে। সেই জন্য জামাত কৌশলে সেই দুজনকে মনোনয়ন দেয়নি, স্পষ্ট নাহিদকে বলে দিয়েছে, এমন তথ্য আমরা কিন্তু পেয়েছি। তো জামাত আগামী দিনগুলোতে এই কৌশলগুলো হাতে নেবে, এবং তারা প্রতিটা দিনই নতুন করে বিএনপিকে টেনশনে ফেলতে চাইবে। আশা করব তারেক রহমান যে নতুন টিমটি নিয়ে কাজ করছেন, এই টিমটি আগামী দিনে রাজনীতিতে নতুন কিছু চমক দিতে পারবে। আমরা জগন্নাথের এই ফলাফলটি হয়তো আজ রাতে চূড়ান্ত ভাবে পেয়ে যাব, বাট এখনো বলা যাচ্ছে যে শিবির 3 প্যানেলে মোটামুটি বিজয়ের পথে। শেষ খবর কি হবে সেটা হয়তো আপনারা জেনে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।